মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 16ই মার্চ, রবিবার। বাজে এখন প্রায় সকাল 9টার কাছাকাছি। তাতান যাবে পড়তে, খানিকক্ষণ বাদেই বেরোবে, কিন্তু ও এত বেলায় পড়তে যায়, তাও ও সকালবেলা কিছু না খেয়ে যায়। আর যখন আসবে না, তখনও আর সকালে জলখাবার খাওয়ার মতো সময় থাকে না। আর যদিও বা খায়, তাহলে দুপুরে আর খাবার আর জন্য খিদে থাকে না, পুরো একদম বে টাইম। তো তাই জন্য ভেবেছি আজকে আর সকালবেলা ভারী কিছু দেবো না। আসার পর এখন ওই দেখো না, এক দুটো বিস্কুট খাওয়াতে গেছি, তাই কত জোর জবরদস্তি বকা ঝুঁকি চেঁচামেচি করে খাওয়াতে হচ্ছে। কিচ্ছু না খেয়েই বেরোতো, জোর করে আমি দুটো না আজকে 4খানা বিস্কুট নিয়ে গেছি, তাই জন্যই এত চেঁচামেচি আর কি। তো ভেবেছি যে আস্তে আস্তে বেলা হবে, সকালবেলা আর কিছু দেবো না, কারণ বেলের শরবত রয়েছে। তো আসার পর বেলের শরবত দেবো, একটা কলা দেবো আর মৌসুমির জুস দেবো, এটাই দিয়ে দেবো। তাহলে না দুপুরবেলা খিদে পাবে টাইম মতো। না হলে যদি ভারী কিছু দিয়ে দিই, তাহলে আর ও দুপুরে খেতে পারবে না। যাই হোক, ও পড়তে বেরিয়ে যাওয়ার পর আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে না এই ডাস্টবিনটা, তারপর বাথরুমের যে সাবান কেটসটা, সেগুলো ভালো করে মেজে পরিষ্কার করে নিয়েছি। তারপরে বাসে জামাকাপড় ছেড়েছি। তো ডাস্টবিনটা দেখলাম জল ঝরে গেছে, তো জায়গা মতো নিয়ে আসি। এবার এই গার্বেজ ক্লিনার ব্যাগগুলো কিনি না, এগুলো এইভাবে মুখটা ভেতরে ঢুকে বসিয়ে দিই, আর যখন ময়লা ফেলার হয় এই প্যাকেটটা ধরেই ফেলে দিই। তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি যখন ময়লা ফেলো শুধু কি ময়লা ফেলো নাকি ব্যাগটা সহ ফেলো? শুধু ময়লা কি করে ফেলবো? যাতে ময়লা ফেলতে সুবিধা হয় তার জন্যই তো এই গার্বেজ ক্লিনার ব্যাগগুলো আনা, যাতে ডাস্টবিনটা নোংরাও না হয় আর ময়লা ফেলতে সুবিধাও হয়। যখন ময়লা ভরে যায় বালতিটা, তখন ওই গার্বেজ ক্লিনার ব্যাগটার মুখটা একটু আটকে ফেলে দিই। তো যাই হোক, তারপরে সকালের আজকে কিছু বাসন বেশি হয়েছিল। রাত্রেবেলা না যদি কিছু বাসন মেজে রাখি, তাহলে সকালে বেরোয় না, কিন্তু রুটি করার জিনিসগুলো সমস্ত কিছুই ছিল। তো এগুলো আর আমি পূজাকে দেই না মাজতে। এই চাটু, তারপর রুটি বেলুন চাকি, তারপর মিক্সির বাটি, কাচের বাসন, চায়ের বাসন, এগুলো আমি নিজেই মেজে ফেলি। আগে সবই দিতাম, এখন আমি এগুলো মেজে ফেলি। তাতানের পড়তে বেরোনোর জন্য কিছুক্ষণ সময় ছিল, ও বসেছিল, ততক্ষণ আমি বসে না থেকে ওই বাসনগুলো মেজে ফেললাম, এই কাজগুলো করে ফেললাম। এই যে তাতানেই এখন বেরোলো। ও বেরিয়ে যাওয়ার পর আমি আবার একটু বারান্দায় এলাম ওকে দেখতে। তো দেখতে এসে দেখো, এই যে এখানে দেখলাম বোগেনভেলিয়া ফুল ফুটেছে আবার। মাঝখানে কদিন একদম গাছটা পুরো ঝেড়ে পুরো পরিষ্কার হয়ে গেছিলো, শুধু পাতাগুলো ছিল, কিন্তু এখন আবার আস্তে আস্তে দেখছি ফুল হচ্ছে। সত্যি এই বোগেনভেলিয়া গাছটা এত সুন্দর না। আজ অনেক বছর হয়ে গেল গাছটা আমি এনেছি। আমি গাছটা অনলাইন থেকে এনেছিলাম, অ্যামাজন থেকে। তখন তো একটা সরু ডাল ছিল, কোনো পাতা টাতা খুব একটা ছিল না, একটা দুটো ছিল। ভাবিনি যে এটা এত সুন্দর ডালপালা ছড়িয়ে বারান্দায় বাইরে বেরিয়ে গিয়ে এত সুন্দর ফুল দেবে প্রত্যেক বছর। সত্যি এটা গাছটা আনাটা আমার সার্থক হয়েছে। তো ওদিকে এবার জামা কাপড় ভেজাবো। আজকে ওয়াশিং মেশিনে দিয়েছি, চাদর কাচতে দিয়েছি, বেড কাভারগুলো, আগের দিন যে বেড কাভারগুলো চেঞ্জ করলাম সেগুলো দিয়ে দিয়েছি। তবে আজকে আর ছাদে যাব না, কারণ যা রোদের তাপ, আর বেশ ভালো হাওয়া দেয় জানো তো। সকালবেলা আজকাল আমি তো 6:30 6:30টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ছি। কি যে ভালো লাগে পরিবেশটা, এত সুন্দর ঠান্ডা হাওয়া, আর গরমের তো একটুও চিহ্ন নেই, ঠান্ডাও নেই, ভীষণ ভালো লাগে। তাই আমি ভাবছিলাম সকালের এই যে পরিবেশটা, এটা যদি সারা দিন থাকতো, তাহলে আমরা সবাই কত সুন্দরভাবে থাকতে পারতাম না। কি ভালো লাগে, কি বলবো, সকালবেলাটা উঠলে। তো যাই হোক, এবার আস্তে আস্তে বেলা বাড়বে, আবার গরম বাড়বে। আর এখন তো গরমের কিছুই না, গরমের গও পড়েনি এখনো। তো এরপরে যখন আবার বৈশাখ জ্যৈষ্ঠতে একদম কি যে অবস্থা হবে। তোমাদের মধ্যে কয়েকজন বলেছো কি, তোমার তো এসি আছে, তোমার আবার কিসের গরম? আচ্ছা বলো তো, যাদের এসি আছে তারা কি শুধু সারাদিন এসিতেই বসে থাকে? ঘরের কাজকর্ম থাকে না, রান্নাবান্না থাকে না? আমি কি ঘরের কাজকর্ম করব না, রান্নাঘরে আসবো না, গ্যাস জ্বালাবো না, রান্না করব না? সারাদিন তো কাজকর্মেই কেটে যায়। ওই যে খুব জোর হয়তো দুপুরে খাওয়া দাওয়ার পর কয়েক ঘন্টা একটু রেস্ট, আর রাত্রে শোয়ার সময় ব্যাস ওইটুকু হয়তো এসিতে থাকবো কিংবা আরামে থাকবো। কিন্তু বাকি সময়গুলো গরম লাগবে না? রান্নাঘরের সামনে দাঁড়ালে তো তত্তরিয়ে ঘামবো, ঘামতে থাকবো, এতটা কাজকর্ম করলে তো ঘেমে ভিজে যাব। তো ওই সময় কি আমি সারাদিন এসিতে বসে থাকবো? এসি থাকুক আর যাই থাকুক, আমাদের মতো যারা কাজ করো ঘর সংসারের, তারা কি সারাক্ষণ এসিতে বসে থাকা সম্ভব? গরমে কষ্ট হয় না? তো তখন ওই সময়টা মনে হয় কি শীতকাল খুব ভালো, সত্যি কথা। তো যাই হোক, কিছু কাজকর্ম সেরে আমি আজকেও একটু ব্রেড আর কলাই খেয়ে নিয়েছি। এদিকে আবার ইন্দ্র আমাকে ফোন করে বললো কি, নিচে আসো, এরকম কার্পেটের লোক এসছে, যাচ্ছিল এখান থেকে আর কি, ডাক দিয়েছে। তো সেটাই দেখছিলাম আর কি। তো আমার না টিভির ঘরে যেটা, ওইখানে না একটা রয়েছে। তো এগুলোকে আমি কি বলে জানি না, কার্পেট তো আরও বড় বড় হয়, পাপোশও ছোট ছোট হয়। তো এগুলোকে হয়তো গালিচা বলে না কার্পেট বলে, আমি বলতে পারবো না। তোমরা যদি কেউ জেনে থাকো বলো, এরকম সরু সরু লম্বা লম্বা, এটার নাম আমি ঠিক জানি না।
তো আমার টিভির ঘরে একটা আছে, কিন্তু এই ঘরে নেই। এই ঘরে ছোটো ছোটো পাপোশ ছিল, তো এবার ঘর পরিষ্কার করার সময় পাপোশগুলো মানে একদম ছিঁড়ে গেছে, ফেলে দিয়েছি। তো আমি ইন্দ্রকে বলেছিলাম এবার আর এই ঘরে পাপোশ রাখবো না, এরকম যদি পাই না নেব। কিন্তু এগুলোর যে এত দাম আমার ধারণা ছিল না। আমি ভেবেছিলাম হয়তো 200-300-র মধ্যে হবে খুব জোর হলে, কিন্তু বাবা চাইছে 700 টাকা করে। এগুলো তবু সিনথেটিকের, সুতিরগুলো যেগুলো সেগুলো তো 1000 টাকা চাইছে। তো সুতিরগুলো আমার ভালোও লাগলো না, কারণ সুতিরগুলো না খুব ধুলো টানবে, মানে ধুলো টেনে নেবে, নোংরা হবে বেশি। সিনথেটিকগুলো কি হয়, একটু ঝেড়ে দিলেই, রোজের রোজ ঝেড়ে দিলেই না নোংরাটা আলগা ধুলোটা পড়ে যায়, আর মাঝে মাঝে মাসখানেক বাদে বাদে একটু ধুয়ে দিলে হয়। কিন্তু সুতিরগুলো দেখেই মনে হচ্ছে পুরো নোংরা টেনে নেবে, ধুতেও কষ্ট হবে। কিন্তু সুতিরগুলোর দাম বেশি বলছে। এই যে এগুলো যে দেখাচ্ছে এগুলো সুতির, আর ওই পাশেরগুলো সিনথেটিক। আর সিনথেটিক এই যে এটা সুতির, পুরো ধরেই আমি বললাম যে এগুলো ধুলো টানবে, এমনিই এখন নোংরা। মাঝে মাঝেই ধুতে হবে, ধুলেও শুকোতে সময় লাগবে। কিন্তু সিনথেটিকগুলো জল ঝরে গেলেই শুকিয়ে যাবে, আর একটু রোজের রোজ ঝেড়ে দিলেই ধুলোটাও আলগা ধুলো পড়ে যাবে। কারণ আমার এই ঘরে যেটা আছে সেটা সিনথেটিকেরই রয়েছে। দেখতে তো সুন্দর, কিন্তু যা দাম চাইছে ওটা নিতে পারলাম না। ওই 700 টাকা দিয়ে একটা আমার নিতে খুবই গায়ে লাগলো। তো ইন্দ্র বললো থাক, ছেড়ে দাও, অন্য সময় যদি আবার পাই ঠাই, যদি একটু কম দামে, তখন নেবো ওখানে। তো চলে এসছি ওপরে, আর এখানে ইন্দ্র তাতান দুজনেই চলে এসছে। তাতানা পরের থেকে চলে এসছে, ইন্দ্র চলে এসছে। আর গরমকাল বুঝতেই পারছো, এই 11:30-12টা নাগাদ যদি একটু জুস কিংবা এরকম হয় শরবত, বেশ ভালোই হয়। তো আজকে বেলের শরবত রয়েছে, তো বেলের শরবত 3 জনের জন্য 3টে গ্লাসে নিয়ে নিলাম। তাতানেরটা তাতানকে দিয়ে দিয়েছি, ইন্দ্রও এখানে বসে বসে খাচ্ছে, ওর সাথে গল্প করতে করতে একটু বেলের শরবতটা খাচ্ছি। আর বলছিলাম যে বেল তো সারা জীবন, মানে সব সময় থাকবে না, পুরো গরমটা এই কটা দিন হয়তো বেল পাবো, এরপরে হয়তো বেল থাকবে না। তো সেটাই ভাবছি, গরমকালে না চিনিটাও বেশি খাওয়া হয়ে যাচ্ছে। বেলের শরবত করা মানেই তো 1 গাদা চিনি। আবার যদি লেবুর শরবত করি, মানে পাতিলেবুর শরবত, সেখানেও চিনি, মানে চিনি ছাড়া তো কোনো শরবতের প্রশ্ন নেই। তাদের চিনিটা একটু বেশি খাওয়া হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো ওদিকে চলে এসেছি রান্নাঘরে বলতে আজকে না একটু আমডাল করব। আমডাল আমরা সবাই ভালোবাসি, কিন্তু অনেকে আছে না খুব খাটাসা টক খায় ডালে। আমরা অতটা টক ডালে খাই না, একটু হালকা টক হবে, আমের গন্ধ বেরোবে, কাঁচা আমের গন্ধ বেরোবে, আর ডালটা একটু মিষ্টি মিষ্টি হবে, এটা ভালো লাগে। তো এই যে গোটা একটা আম দেখছো, হিসাব মতো আমাদের যা টক খাই এখানে হাফ আম হলে ঠিক আছে, কিন্তু আর হাফ আম আমি কী করব, আজকে টক ডাল করছি মানে তো আর কালকেও করব না, কাজে আমটা আমার নষ্টই হবে। আর তাই জন্য গোটা আমটাই দিয়ে দিই। কিন্তু দিয়েই না আমি ডাল করি, ডাল করার কিছুক্ষণ বাদে, মানে 15-20 মিনিট কি আধা ঘন্টা থাকে, তারপরে না আমি আমগুলো ডাল থেকে তুলে রাখি। যদি এই কাঁচা আম ডালের মধ্যে থেকেই যায়, তাহলে ডাল আরও বেশি টক হয়ে যায়, আমরা কেউই খেতে পারবো না, অত বেশি টক আমরা খেতে পারি না। একদিন আমি আম তুলতে ভুলে গেছিলাম, সেই মানে এত টক হয়ে গেছিলো, খেতে বসে আম তুলে দিয়েছি, তাও প্রচণ্ড টক হয়েছে, ইন্দ্র তো খেতেই পারেনি। আমি আবার সেটাকে পরের দিন আরেকটু জল দিয়ে, নুন দিয়ে, চিনি দিয়ে ফুটাই, মানে কি অবস্থা। আর আমার নিচে আমি দাদা বাবা এরা এত টক খায় না, আম ডালে একটুও চিনি দেয় না। পুরো পিওর টক খায়, আর প্রচণ্ড আম দিয়ে, মানে একদম খাটাসা টক খায়, ওরকম আমার ভালো লাগে না। কিন্তু শাশুড়ি মা আবার খাওয়ার সময় চিনি মিশিয়ে খায়, মানে টক ডাল খেতে পারে না আর কি, অত টক ডাল, আমরাও তাই। তো ওদিকে টক ডাল হয়ে গেছে, আর আমার টক ডালের সাথে না বিশ্বাস করো আলু চোখা, শুকনো লঙ্কা ভেজে আলু মাখা যে কি ভালো লাগে কি বলবো। তো আবার অনেকক্ষণ পর এলাম, রান্নাবান্না সেরে আমি গ্যাসের জায়গা পরিষ্কার করে, টেবিল পরিষ্কার করে, মানে ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি। তাতানার ইন্দ্র খাওয়া হয়ে গেছে, ইন্দ্র বেরিয়ে গেছে, তাতানার দিকে পড়তে বসেছে। আমি তারপরে কাঁচা ধোয়া করে, জামা কাপড় বারান্দায় মেলে, স্নান করে, পুজো দিয়ে তারপরে আমি এসছি, এখন আমি খাবো। আজকে করেছি আমডাল, আর ওই বললামই আলু সেদ্ধ, শুকনো লঙ্কা ভেজে আলু মেখেছি, আর করেছি হচ্ছে কাচকি মাছের একদম শুকনো শুকনো মাখা মাখা, পুরো লাল লাল করে ঝাল, মানে আলু আর বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে কাচকি মাছের ঝাল ভীষণ ভালো লাগে। খুব তৃপ্তি করে আজকে খেয়েছি। তো খাওয়া দাওয়া সেরে খানিকক্ষণ একটু রেস্ট করে, টেবিল পরিষ্কার করে, এখন ওই 5টার মতো বাজে। তবে হ্যাঁ, আজকে আর ঘুমাইনি, আমি জানি ঘুমালে আমি আর উঠতে পারবো না। আজকে একটু বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, অনেক দিন বাদে আজকে একটু বাড়িতে যাব। ও হ্যাঁ, একটা ভালো খবর আছে, সেটা হচ্ছে আমার ভাইয়ের যে অপারেশনটা হয়েছিল, তো আজকে সেলাই কাটা হয়েছে। তো সেলাই কেটে বলেছে এবার আস্তে আস্তে হালকা হালকা করে, যেই পায়ে অপারেশন আছে সেই পায়ে ভর দিতে না, আর একটা পায়ে ভর দিয়ে হালকা হালকা করে একটু হাঁটতে বলেছে, আর পায়ে জলও লাগাতে পারবে। তো এটা একটা ভালো খবর। তো একটু বাড়িতে যাব, তবে তাতান যাবে না, ও পড়বে ওখানে। ও যদি মানে ঘন্টাখানেকের জন্যও যায় না, এসে স্বাভাবিক এক জায়গায় গেলে গল্পগুজব করে আসার পর আর পড়তে ইচ্ছা করে না।
তো আমি এই জন্য ওকে আর নেইনি, আমি এসছি বাড়িতে। কিন্তু এসে দেখছি ভাই নেই, মানে সকালবেলায় সেলাই কাটতে গেছিলো নার্সিংহোমে, কিন্তু ওইখান থেকে না ওর মামা শ্বশুরের বাড়িতে চলে গেছে, কারণ আমাদের বাড়িতে তো কমোট নেই, তো ওদের বাড়িতে কমোট আছে। তো এখন ওর এই সময় কমোটের খুব দরকার, তো তাই জন্য এখন কয়েকদিন ওখানেই থাকবে। আর এদিকে তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছো, তোমাদের বাড়িতে বাপের বাড়িতে এত জিনিস কিসের, এত বস্তা বস্তা করে পুরো বোঝাই জিনিসপত্র। এ দেখো এখানেও এত বোঝাই বস্তা, ওখানেও বোঝাই বস্তা, পুরো সিঁড়ি দিয়ে যে উঠবে পুরো সিঁড়ির এপাশে ওপাশে পুরো বস্তা, প্রচুর বস্তা দেখতে পাবে। তার কারণ হচ্ছে আমাদের হচ্ছে ব্যবসা, ছোটোর থেকেই আমি দেখে এসেছি আমাদের ঘর এরকম গ্যাঞ্জাম। মা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করতে চাক না কেন পারবে না, কারণ ব্যবসাটাই এইটা। আর আলাদা করে ব্যবসা জিনিসপত্র রাখার মতো কোনো ঘর নেই, এর মধ্যেই অ্যাডজাস্ট করে রাখতে হয়, কিছু করার নেই। তো ব্যবসাটা হচ্ছে আমাদের মশলার ব্যবসা। প্রথম তো আমি দেখেছি ছোটোবেলায় বাবুকে ধূপকাঠির ব্যবসা করতে, মানে পাইকারি আর কি, পাইকারি সেলসম্যান। কলকাতা থেকে মাল নিয়ে আসতো বেশি বেশি করে, আর দোকানদারদের পাইকারিতে দিত, মানে একটা দুটো লুজ বিক্রি হয়, করে না, পাইকারিতে বিক্রি করা হয়। বাড়িতেও কাস্টমার আসতো, আবার বাবু গিয়েও দিয়ে আসতো। তারপরে আস্তে আস্তে মশলার ব্যবসাও ধরেছে। তো এখন হচ্ছে আমার বাবু আর্কের মশলা আছে না, মানে যেমন ধরো কুকমি, তারপর জেকে, সানরাইজ, এরকম যে মশলার একটা কোম্পানির নাম, সেরকম আর্কে একটা কোম্পানির নাম মশলার। তো সেই আর্কে কোম্পানির ডিস্ট্রিবিউটার, মানে এই এলাকাতে বাবুই হচ্ছে আর্কে কোম্পানির ডিস্ট্রিবিউটার, আর কেউ বিক্রি করে না। তো বাবুর কাছ থেকেই যারা যারা আরকে কোম্পানির মাল নিতে হয় বাবুর কাছ থেকেই নিতে হয়। তো কিছু কিছু মানুষ আছে, যারা কাস্টমার আছে, যারা বাড়িতে এসে জিনিস নিয়ে যায় পাইকারিতে, আর কিছু কিছু দোকানদার আছে যারা ফোনের মধ্যে লিস্ট করে দেয় যে এই লাগবে, বাবু সেই লিস্ট করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে মাল দোকানে দোকানে দিয়ে আসে। এই হচ্ছে আমার বাবার ব্যবসা। ওই লুজ একটা দুটো বিক্রি হয় না, মনে করো এক একটা চেন, মানে এক একটা চেন মনে করো 10টা করে থাকে, সেরকম মনে করো আরও 2-3টে করে চেন এক একটা দোকানদার নেয়, এরকম পাইকারিতে জিনিস বিক্রি করে। এই জন্যই আমাদের ঘরটা এত বোঝাই, এত গ্যাঞ্জাম, এত জিনিসপত্র, মানে বস্তা বস্তা করে আর কি, বস্তা বস্তা সব মশলাপাতি থাকে। আর তারপরে বাড়িতে যখন আসলামই, মা খানিকক্ষণ বাদে আবার একটু চা বিস্কুট দিল, খেয়ে ভাবলাম কি এখানে যখন এসছি তো একটু আইব্রোটা করে যাই। এখন না করলেও চলতো, আরও 5-6 দিন পরে করলেও হতো, কিন্তু ভাবলাম এসছি যখন আবার কবে আসবো, বেরোবো, এখন তো বেরোনো হয় না বাড়ি থেকে, তো একটু আইব্রোটা করেই দিয়ে যাই, মানে করে যাই। তাই জন্য আইব্রোটা করা হয়ে গেল। তবে এখন আর ঢুকবো না, এখন প্রায় 8:30টার উপরে বেজে গেছে। স্কুটিটা সামনেই নিয়ে এসছি, এবার মাকে বলে বেরিয়ে যাবো, এবার আর ঢুকবো না। তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে, তাতান আবার বলেছিল ওর জন্য একটা লটি চকো পাই নিয়ে আসতে, তো আসার সময় 2টো দুধের প্যাকেট আর 2টো লটি চকো পাই নিয়ে বাড়িতে এসছি। এসে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে না রান্নাঘরে চলে এসছি, কারণ এখনও রান্না হয়নি, বেজে গেছে 9টা। তো আগে দুধটা জাল দেবো, দুধটা জাল দিয়ে আর ফ্রিজ থেকে টক দইটা বার করলাম। আগের দিন যে মাটন করেছিলাম না, তো টক দইটা প্রায় শেষের দিকে, আর হয়তো অল্প একটু আছে, তো টক দইটা আবার বসাতে হবে। তো দুধটা এখন জাল দিয়ে রাখি, খানিকক্ষণ বাদে টক দইটা বসাবো। আর এখানে টক দইটা একটু ছেঁকে রেখে দিই, টক দই যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে গেলে এই ঘন টক দইটা দিয়ে যদি আবার টক দই বসাই, টক দইটা খুব সুন্দর বসে। তাই জন্য এরকম ছেঁকে খানিকক্ষণ রেখে দেবো, রান্নাবান্না সমস্ত কিছু সারবো, একদম শোয়ার আগে টক দইটা বসাবো, ততক্ষণে যা জল ঝরার ঝরে যাবে। তো ওদিকে টক দইটাও মানে ছাঁকনিতে রেখে দিয়েছি, আর ওদিকে আমার দুধও জাল দেওয়া হয়ে গেছে। আর এখানে একটু তরকারি বসাচ্ছি, বলতে আলুর তরকারি। ইন্দ্র আজকে বললো প্লেন কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি করো আর রুটি করো বলেছিল, কিন্তু যেই বাড়িতে এসছে ওর প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, বলছে প্লেন আলুর তরকারি। তো যদি তরকারিটা একটু ইন্টারেস্টিং হতো, মানে লোভনীয় হতো, তাহলে হয়তো রুটি খেত। শুধু আলুর তরকারি তো বলছে কি তাহলে একটু পরোটাই করে ফেলো। কিন্তু একদিকে বাঁচোয়া, আগে যেমন ময়দা দিয়ে করতে বলতো, এখন কিন্তু আটা দিয়েই করতে বলে। এমনকি আমাদের ঘরে ময়দা আনা বন্ধ হয়ে গেছে, আমি এখন আর লিস্টে ময়দা লিখি না, ময়দা ঘরেই নেই, বলেইছি ময়দা আমি ঘরেই রাখবো না। ঘরে থাকলেই না মাঝে মাঝেই বলবে ময়দা দিয়ে করো, ময়দা দিয়ে করো, আর না থাকলে দেখবে অতটা বলতে পারবে না, তখন তার দোকানে গিয়ে আনতে ইচ্ছাও করবে না আর আনবেও না। এই জন্য ময়দা আমি ঘরে রাখিই না, যদি কোনো সময় প্রয়োজন পড়ে ইচ্ছা হবে তখন মানে দোকান থেকে আনা হবে এখানে। এই জন্য আমি ময়দা এখন রাখি না, কাজেই আটা দিয়েই খেতে হবে। আর ইন্দ্র সহযোগিতা করছে অবশ্যই, ও যদি এখন জেদ করতো তাহলে তো আনতেই হতো, কিন্তু ও বলে না ঠিক আছে ময়দা আর খাবো না, আটাই খাবো, লুচি পরোটা যাই খেতে হোক আটাই খাবো। আর এখন তো তোমরা দেখেইছো লুচি পরোটা কিন্তু আমাদের ঘরে অনেক কমে গেছে। আগে যেরকম রেগুলার লুচি পরোটা হতো, এখন কিন্তু সেটা কিন্তু হয় না। তো অনেক মাঝে মাঝেই বলে, তো আজকে যেহেতু প্লেন আলুর তরকারি, তো আমিও বললাম ঠিক আছে থাক, কিছু বলিনি। আর ওকে যেহেতু করে দিচ্ছি, আমাদের জন্যও আজকে পরোটাই করে নেব, আজকে আর রুটি করব না। এরকম আলুর তরকারি দিয়ে বেশ পরোটা খেতে ভালো লাগে। তো ওরটা একটু বেশি ভালো করে তেলে ভেজেছি, আর আমার তাতানেরটা একটু মোছা মোছা করে তেলেই ভেজেছি পরোটা। আর ইন্দ্রর আবার
পোচ খাবে বললো, তো ওই জন্য 2টো ডিমের পোচ করে দিচ্ছি। তো খাওয়া দাওয়া সেরে আমি টেবিল পরিষ্কার করে, আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। ইন্দ্র ওর ঘরে চলে গেছে, তাতান এই ঘরে চলে এসছে, শোয়নি এখনও, শোবে ভাব আর কি। আর আমি এখন এই টক দইটা বসাবো। টক দইটা পুরো একদম জল ঝরে গেছে, পুরো শুকনো ঘন টক দই। একটু ভালো করে মিশিয়ে নিয়ে, দুধটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, তো আর একটু উষ্ণ গরম করলাম। উষ্ণ গরম দুধ এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ক্যাবিনেটের ভেতর রেখে দেবো। সকালবেলা উঠে বার করবো, ব্যাস টক দই বসে যাবে। তো এই ছিল আমার লাস্ট কাজ, টক দইটা বসিয়ে দিলেই। আর হ্যাঁ, আমি যাব গা ধুতে, কারণ গরম পড়ে গেছে। আমার দোলের দিন থেকে গা ধোয়া স্টার্ট হয়েছে এই গরমে। এখন রেগুলার যতদিন গরম আছে রোজ রাত্রেবেলা গা ধুয়ে শুতে হবে। আর আইব্রোটা করার পর সত্যি মুখটা তো ফ্রেশ লাগছে না। আইব্রো যারা করি তারা না, মানে যখন করবো না কি যে বাজে লাগে, করার পর তেমনই আবার ফ্রেশ লাগে মুখটা। তো ওদিকে রান্নাঘরও পরিষ্কার, টেবিল পরিষ্কার করা, সমস্ত কিছু হয়ে গেছে। এখন যাব গা ধুতে। এই একটা রোজ ডিউটি হলো, যেটা শীতকালে লাগতো না, জাস্ট হাত মুখ ধুলেই হয়ে যেত। কিন্তু এখন গরম পড়েছে, এখন রোজ গা ধুয়ে শুতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।